হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সপ্তাহের অর্থাৎ 20 তারিখের যে কর্মসংস্থান পত্রিকা বের হয়েছে, সেই কর্মসংস্থান পত্রিকা থেকে ডাব্লিউপি মেনের আমরা অঙ্কের সমাধান করব। ঠিক আছে, ক্লাসের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, কোনো সংখ্যার বর্গের সঙ্গে এর একের চতুর্থাংশ যোগ করলে 147 হয়। মানে কোন সংখ্যার বর্গের সঙ্গে, তাহলে কোনো সংখ্যার বর্গ মানে ধরলাম কি, সংখ্যাটাকে ধরলাম এক্স। ঠিক আছে, এর বর্গ মানে কি, এর স্কোয়ার। এর সঙ্গে এর মানে কি, ওই সংখ্যার একের 4 অংশ, ওই সংখ্যার একের 4 অংশ, তাহলে মানে কি x/4। ঠিক আছে, কি করতে হবে, সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে x/4 যোগ করলে সেটা আমাদের 147 হয়। এটাকে যদি তুমি বেসিকভাবে করতে যাও, যে 4 লসাগু ওপর 4x², অনেকটা বড় হয়ে যাবে। এখানে এক কাজ করো, অপশান টেস্ট করো। প্রথম অপশান কি আছে, 12 আছে, তাহলে প্রথমে 12র স্কোয়ার করো। ঠিক আছে, তারপরে যোগ চিহ্ন, তারপরে x/4 মানে কত, 12/4, 12/4 এটা ইকুয়াল টু আমাদের 147 আসতে হবে। তাহলে 12র স্কোয়ার তো আমরা জানি 144, আর প্লাস 4 দিয়ে এটা কাটো 3, তাহলে 144 প্লাস 3 যোগ করলে কত হয়, 147 হয়। আর এটা সমান সমান আমাদের 147 বলা আছে, তাহলে স্যাটিসফাই করছে অপশান এ অপশানটা। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কত ধরতে হবে, 12 ধরতে হবে। তাহলে এর 12র স্কোয়ারের সঙ্গে 12/4 যোগ করলে সেটা আমাদের 147 হয়। কোশ্চেন 37, 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টি? তাহলে 200 থেকে বলা আছে, তাহলে 200-র পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা, 225, এটা আমরা জানি। যেটা কার স্কোয়ার হয়, 15-র স্কোয়ার হয়। আর এদিকে 2000-এর আগে পর্যন্ত, মানে 2000-এর আগে যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা বের করো। তাহলে এদিকে হচ্ছে 4-এর স্কোয়ার হচ্ছে 16, এদিকে 4 0 0, 4-এর ডবল হচ্ছে 8, 5 রাখলে হচ্ছে 425, তাহলে 4 করতে রাখতে হবে, এখানে 4 রাখতে হবে। আমাদের পূর্ণবর্গ সংখ্যা নিয়ে তো কাজ নেই, আমাদের কোন সংখ্যাটা পূর্ণবর্গ সেটা বের করতে হবে। যেমন এখানে 15-র স্কোয়ার 225, এখানে যেমন আমরা পেয়ে গেলাম 44-এর স্কোয়ার, এই 44-এর স্কোয়ার পর্যন্ত পাবো। ঠিক আছে, 44-এর স্কোয়ার পর্যন্ত, যেটা আমাদের 2000-এর কম হবে এই 44-এর স্কোয়ারটা। তাহলে এখানে 15 থেকে 44-এর স্কোয়ার, মানে 15 থেকে 44 এর পূর্ণবর্গ সংখ্যা কয়টা আছে। তাহলে 44 থেকে এখানে 15 মাইনাস করো, তাহলে 44 থেকে যদি 15 মাইনাস করো, তাহলে এখানে দেখবে 29টি হচ্ছে, 29টা। এবার এই 29টা অ্যান্সার নয়, এখানে বলা আছে এই 200 থেকে বলা আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা নিয়ম আছে, যে এখানে আমাদের 1 কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, 1 যোগ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, 30টি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টি, সেটা হবে 30টি। দুটি সংখ্যার অনুপাত 3:4, এদের গসাগু 4 হলে লসাগু কত? তাহলে দুটি সংখ্যা, একটাকে আমরা 3x ধরলাম আর একটাকে আমরা 4x ধরলাম। ঠিক আছে, এবার এদের গসাগু বলা আছে 4, তাহলে দুটোর মধ্যে কমন কি আছে, যেটা কমন থাকবে সেটাই আমাদের গসাগু হয়। তাহলে কমন হচ্ছে আমাদের x, তাহলে এটাই হয়ে গেল গসাগু। আর এই x ইকুয়াল টু কত বলা আছে, 4 বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যাগুলো কি কি, একটা 3x অর্থাৎ 3 × 4 অর্থাৎ 12 একটা, আর একটা হচ্ছে 4 4 16 হচ্ছে। এদের লসাগু বের করতে হবে। 12 আর 16 লসাগু হচ্ছে কত, 48 হয়, কারণ 12 দ্বারাও 48 দ্বারা 12 ভাগ যায়, আবার 16ও ভাগ যায়। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? তাহলে এই অঙ্কগুলো কী করে করতে হবে, প্রথমে পয়সাটাকে টাকাতে কনভার্ট করো। তাহলে প্রথমে তো 1 টাকা আছেই, তারপরে হচ্ছে 50 পয়সা, পয়সাকে যদি তুমি টাকা করতে যাও 100 দিয়ে ভাগ করে দিতে হয়, মানে 1/2 টাকা, আর একটা হচ্ছে কত, 1/4 টাকা। মোট কত টাকা, 35 টাকা বলা আছে, তাহলে এটাই ইকুয়াল টু হচ্ছে কত, 35 টাকা। তাহলে এদিকে কত হচ্ছে, 4 যদি লসাগু হয়ে যায়, তাহলে ওপরে 4 + 2 + 1। ঠিক আছে, এটা ইকুয়াল টু 35। তাহলে 4 2 6 7/4, এটা ইকুয়াল টু হচ্ছে 35। 7 দিয়ে কাটো 5, তাহলে এই 1 ইকুয়াল টু কত হবে, কোনাকুনি গুণ করো, 4 5 20।
তাহলে এখানে মুদ্রা, প্রত্যেক মুদ্রার সংখ্যা এখানে ভগ্নাংশতে যখন এটা আছে মানে আমাদের 1 ইউনিটের ভ্যালু বের করতে হবে। পার্সেন্টেজে থাকলে আমাদের কি করতে হতো, 100%-এর ভ্যালু বের করতে হতো। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম, 20। তাহলে প্রত্যেক যে মুদ্রার সংখ্যা সেটা হবে 20টি। এ, বি ও সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। সি এর মাসিক আয় এ এর আয়ের থেকে 1200 টাকা বেশি, তবে বি এর বার্ষিক আয় কত? তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি, তিনজন আছে, এদের যে মাসের যে ইনকাম সেটার অনুপাত দেওয়া আছে কত, 2:3:5। বলা আছে সি এর যে আয়টা এ এর থেকে 1200 টাকা বেশি, তার আর এখানে আমরা দেখছি সি এর আয়টা এ এর থেকে কত টাকা বেশি, এখানে 3 ইউনিট টাকা বেশি, কিন্তু এখানে বলা আছে 1200 টাকা বেশি। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 400। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বলা আছে, বি এর বার্ষিক আয় কত। এখানে অনেকেই তোমরা কি করবে, এই যে বি এর ভ্যালুটা, বি এর ভ্যালু 3, তাহলে 1 ইউনিটের ভ্যালু 4 হলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3×4=1200। এই 1200 এখানে 12,000 অপশান আছে, হয়তো এটাকে ক্লিক করে দেবে, কিন্তু এইটা হবে না। এটা হবে না, কেন হবে না, এটা কোনোদিনই অ্যান্সার হবে না। এখানে বলা আছে তাদের মাসের ইনকামের অনুপাত, আর এখানে আমাদের চেয়েছে কি, বছরের আয় চেয়েছে। তাহলে এখানে 1200 টাকা তার মাসে ইনকাম। ঠিক আছে, যে এখানে 3 ইউনিটের ভ্যালু পেলাম 1200, এই 3 ইউনিটের ভ্যালু 1200 পেলাম, এটা তার হচ্ছে মাসের ইনকাম। বছরে করতে গেলে কি করতে হবে, বছরে করতে গেলে আমাদের 12 মানে 1 মাসে 1200 টাকা, তাহলে এখানে বার্ষিক আয়টা চেয়েছে, তাহলে 1 বছর মানে 12 মাসে কত টাকা সেটা বের করো। তাহলে 12×12 হচ্ছে 144, আর এদিকে দুটো শূন্য, 14,400 টাকা, যেটা অপশান এ হয়ে যাবে এটার কিন্তু রাইট অ্যান্সার। দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, একটা পাই r², আর একটা প্রথমটা, আর দ্বিতীয়টা ধরলাম পাই ছোট হাতের r²। পাই r², প্রথমে বাহুর বলা আছে 3, তাহলে 3-এর স্কোয়ার কত হবে 9, আর এদিকে পাই r², তারপর একটা কত আছে 4, 4-এর স্কোয়ার হবে 16। অনুপাতের ক্ষেত্রে যেটা কমন থাকে সেটা তো কেটে যায়, তাহলে তাদের যে ক্ষেত্রফলের অনুপাত হবে সেটা হবে 9:16। জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমবে কত %? তাহলে প্রথমে জলটা ধরলাম 100 ছিল, এবার জলটা যখন বরফে পরিণত হচ্ছে 10% আয়তনে বাড়ছে, মানে 110 হলো। যখন বরফটা, এটা হচ্ছে বরফ, যখন বরফটা জলে পরিণত হবে আবার, মানে তাকে আবার 100-তে ফিরে আসতে হবে। তাহলে 100-তে ফিরে আসতে গেলে কত কমাতে হবে, আয়তন কত কমবে, 10 কমবে। কত থেকে কমছে, 110 থেকে, ইন্টু পার্সেন্টেজের 100 করে দাও, তাহলে এত % আয়তন কমবে। তাহলে এদিকে হচ্ছে ওপরে 100, তলায় হচ্ছে 11, তাহলে 9×11=99, ভাগশেষ 1, তলায় হচ্ছে 11, 9×1/11%। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 4,410, প্রতি বছর 5% হারে জনসংখ্যা বাড়লে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। তাহলে 2 বছর আগে জনসংখ্যা ধরে নিলাম x ছিল। ঠিক আছে, কত % হারে বাড়ছে, 5% হারে। 5% হারে মানে কি, 5% কথাটার অর্থ হচ্ছে কি 1/20। ঠিক আছে, 1/20, তাহলে 5% হারে মানে 20 যদি ছিল, 1 বৃদ্ধি পেয়ে হবে 21। এরকম কতবার বৃদ্ধি হচ্ছে, 2 বছর, মানে 2বার বৃদ্ধি হচ্ছে, তাহলে 21/20। এবার বৃদ্ধি হওয়ার পর যে জনসংখ্যাটা সেটা হচ্ছে 4,410। 21 × 21 441 হয়, আর এটা দিয়ে কাটা দিলে এটা হলো 10। তাহলে x = কত হবে, 20 × 20 400, 400-র সাথে আবার 10 গুণ করলে কত হবে, 4000 হয়ে যাবে, কোনাকুনি গুণ 4000 হয়ে যাবে, এটা কিন্তু সঠিক অ্যান্সার। 31কে এমন দুটি অংশে ভাগ করুন যার একটি অংশ অন্যটির 24%, তবে সংখ্যা দুটি কী কী। তাহলে একটা সংখ্যা ধরলাম x, আর একটা সংখ্যা কত হবে, 31 - x হবে, দুটো সংখ্যা। এবার একটি সংখ্যা অর্থাৎ যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ এই একটি সংখ্যা অন্যটির 24%, তাহলে অন্যটির 24% মানে কি, 24, তলায় হচ্ছে 100, কোনাকুনি গুণ করো বা 4 দিয়ে প্রথমে কাটা দাও, 4 × 6 = 24, 4 দিয়ে কাটো 25, তাহলে 25-এর সাথে x গুণ করলে কত হবে, 25x, আর এদিকে কত হচ্ছে 6 × 6 = 3 × 6 = 18, মাইনাস হচ্ছে কত, 6x। ঠিক আছে,
কিছুই নয়, দুটো সংখ্যা ধরলাম, একটা এক্স ধরলাম সংখ্যা আর একটা হচ্ছে 31 মাইনাস এক্স। এবার কি বলা আছে, একটি সংখ্যা মানে একটি সংখ্যা সমান অন্যটির 24%, তাহলে অন্যটি এত, তাহলে এটার 24% মানে 24 তলায় 100, কাটাকুটি করে 6/25 হচ্ছে, 25-এর সাথে এক্স গুণ করবো, তলা তো কোনাকুনি গুণ হয়, তাহলে 25x ইকুয়াল টু হচ্ছে 186 মাইনাস হচ্ছে 6x, মাইনাস 6xটা সমানের এদিকে গেলে প্লাস 6x হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে কত 31x। ঠিক আছে, 25x মাইনাসটা এদিকে প্লাস 6x হয়ে যাবে, 25x আর 6x যোগ করলে 31x, এটা ইকুয়াল টু কত 186। এক্স ইকুয়াল টু কত হচ্ছে 6 কে 6 3 6 18, এক্সের ভ্যালু 6 পেয়ে গেলাম। তাহলে এখানে কি বলা আছে, তবে সংখ্যা দুটি কী কী, তাহলে একটা সংখ্যা এক্স ধরেছিলাম আর আরেকটা সংখ্যা কত ধরেছিলাম 31 মাইনাস এক্স ধরেছিলাম, তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম আমরা 6, কোন অপশানে আছে, একটা অপশানেই আছে, আর আরেকটা সংখ্যা কত 31 মাইনাস 6 মানে কত 25। ঠিক আছে, 31 মাইনাস 6 মানে কত হচ্ছে 25, একটা সংখ্যা 6 একটা সংখ্যা 25, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি একটি রেডিও 8% ক্ষতিতে বিক্রি করে, রেডিওটি 120 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 7% লাভ হতো, রেডিওটার ক্রয় মূল্য কত, তাহলে রেডিওটার ক্রয় মূল্য 100 ধরলাম, সে 8% ক্ষতিতে বিক্রি করেছে মানে সে নিশ্চয়ই 92 টাকায় বিক্রি করেছে, সে যদি কিছু টাকা বেশি মূল্যে বিক্রি করতো তবে তার 7% লাভ হতো, 7% লাভ মানে কত, তাহলে 100 টাকার 7% লাভ মানে কত 107 টাকায় বিক্রি হতো। তাহলে এখানে 92 থেকে 7 কত বেশি মূল্যে বিক্রি করছে, এখানে দেখো 15 ইউনিট বেশি মূল্যে বিক্রি করছে, তবে 92 থেকে 107 হতে গেলে 15 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হবে, এখানে 92 থেকে 107 যেতে গেলে 15 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হবে, কিন্তু এখানে বলা আছে 120 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হবে, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত, 15 ইউনিটের ভ্যালু হচ্ছে 120, 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 120, তলায় হচ্ছে 15, ক্রয় মূল্য 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 100 ইউনিটের ভ্যালু বের করে নাও, তাহলে 100 ইকুয়াল টু, তাহলে এদিকে হচ্ছে 120, তলায় হচ্ছে 15 ইন্টু কি ইন্টু হচ্ছে 100, এটা হচ্ছে 100 ইউনিটের ভ্যালু, 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে হচ্ছে 5 20 100, 3 দিয়ে কাটা দাও 3 4 12 অর্থাৎ 40, 40 আর 20 গুণ করলে কত হবে 800 টাকা, এটাই হয়ে যাবে কি ক্রয় মূল্য। এ ও বি একসঙ্গে একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা কাজটি 20 দিনে শেষ করলে এ একা ওই কাজটি কত দিনে করবে, তাহলে এ প্লাস বি মিলে কাজটা কত দিনে করছে, এ প্লাস বি মিলে কাজটা করছে 15 দিনে। ঠিক আছে, আর বি একাই কাজটা করছে কত দিনে, এটা হচ্ছে 20 দিনে, 15 আর 20 লসাগু কত হবে 60 হবে। ঠিক আছে, তাহলে এখানে এইটাকে 60কে 15 দিয়ে ভাগ করলে 4 আর এদিকে হচ্ছে কত 3, তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3, তাহলে এ নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তবে এরা দুজনে মিলে তো 4 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1 ইউনিট। এখানে কোশ্চেনে বলা আছে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে, তাহলে 60 ইউনিটের কাজ 1 ইউনিট করে তার কত দিন সময় লাগবে, 60 দিন সময় লাগবে। এ বি এর দুগুণ কর্মক্ষম, এ ও বি একসঙ্গে একটি কাজ 7 দিনে করতে পারে, তবে এ একা কাজটা কত দিনে করবে, এ কমা থাকলে আমি সমান বলেছি, তাহলে এ সমান বি এর দ্বিগুণ, তাহলে 2b, তাহলে এ বাই বি এটা ইকুয়াল টু কত হবে, বি এর সাথে 2 গুণ হয়ে আছে, তাহলে 2 ওপরে নিচে 1, তাহলে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1। টোটাল ওয়ার্ক অর্থাৎ টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইকুয়াল টু কী পাই আমরা, দিন পাই। এখান থেকে যদি আমরা টোটাল ওয়ার্কটা বের করি তাহলে কি করতে হয়, কোনাকুনি গুণ, মানে টোটাল ওয়ার্কটা যদি আমি বের করি এফিসিয়েন্সির সাথে আমরা দিন গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে এফিসিয়েন্সি দেখো কার কার আছে, এ আর বি এর এফিসিয়েন্সি আছে কত 3 ইউনিট, আর এ আর বি একসঙ্গে কাজটা করছে 7 দিনে, তাহলে এখানে এই 7 গুণ করব। এখানে দুজন বলা আছে তাই দুজনের এফিসিয়েন্সি গুণ করলাম, এখানে একজন যদি বলা থাকতো এ একটা 5 দিনে করতে পারে তাহলে এই এর সাথে শুধু এ গুণ করতাম, যে এখানে দুজন আছে বলে দুজনের এফিসিয়েন্সি গুণ করলাম, একজন থাকলে যার এফিসিয়েন্সি বলতো তার এফিসিয়েন্সির সাথে আমরা গুণ করতাম, টোটাল ওয়ার্কটা পেয়ে যেতাম। তাহলে টোটাল ওয়ার্কটা পেয়ে গেলাম কত 3 7 21 ইউনিট। এবার এ একা কাজটা কত দিনে করবে, এর এফিসিয়েন্সি কত 2 ইউনিট করে, 2 ইউনিট করে 21 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে, 10 দুগুণে 20, 1 ভাগশেষ থাকছে 10 × 1/2, এত দিন সময় লাগবে।
এ একা একটা কাজ 15 দিনে, বি একা সেই কাজটা 20 দিনে করতে পারে। বি একা কাজটা শুরু করার 2 দিন পর এ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একসঙ্গে কত দিনে শেষ করবে? এ একা কাজটা কত দিনে করছে? এ একা কাজটা 25 দিনে করছে, ঠিক আছে। বি একা কাজটা কত দিনে করছে? বি কাজটা করছে 20 দিনে। তাহলে 25 আর 20 লসাগু বের করে নাও, তাহলে হবে 100। তাহলে 4 25 সঙ্গে 100, 5 20 100। এ এর ইফিসিয়েন্সি 4, বি এর ইফিসিয়েন্সি 5। বি একা কাজটা শুরু করার 2 দিন পরে, মানে 2 দিন বি কাজ কিন্তু করেছে। তাহলে বি এর ইফিসিয়েন্সি কত? বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট করে সে 2 দিন কাজ করেছে, মানে 10 ইউনিট কিন্তু কাজ করে নিয়েছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে আর 90 ইউনিট কাজ। এরপর কি এ কাজে যোগ দিয়েছে, তাহলে বাকি কাজ আছে আর আমাদের 90 ইউনিট কাজ। এবার বি তো কাজ করছিল আর এ এবার কাজে যোগ দিল, তাহলে বি আর এ এর ইফিসিয়েন্সি কত? 4 + 5 9 ইউনিট। তাহলে 9 ইউনিট করে, অর্থাৎ এখানে বলাই আছে এ ও বি একসঙ্গে কত দিনে শেষ করবে। তাহলে এই বাকি কাজটা অর্থাৎ 90 ইউনিটের কাজটা 9 ইউনিট করে তাদের কত দিন সময় লাগবে? 10 দিন কিন্তু সময় লাগবে, যেটা অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে? তাহলে প্রথমে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা বের করতে হবে। তাহলে এ নল, প্রথম নলটা ধরলাম এ নল, যে 12 মিনিটে জলপূর্ণ করতে পারে। আর দ্বিতীয় নলটাকে ধরলাম বি নল, সেটা হচ্ছে 16 মিনিটে জলপূর্ণ করতে পারে। 12 আর 16 লসাগু হচ্ছে কত? 48 মিনিট, 48 ইউনিট। তাহলে এখানে 4 12 48, 3 16 48। এ নলের এফিসিয়েন্সি 4 ইউনিট, বি নলের এফিসিয়েন্সি 3 ইউনিট। এখানে বলা আছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করছে, মানে প্রথম নলটা কিন্তু বন্ধ হচ্ছে, আর দ্বিতীয় নলটা অর্থাৎ বি নলটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি চলছে, ও কিন্তু বন্ধ হচ্ছে না। তাহলে এই 8 মিনিট চলতে, মানে টোটাল 8 মিনিট চলেছিল, তো টোটাল 8 মিনিট যখন চলেছে বি কিন্তু প্রথম থেকে শেষ অবধি ছিল, আর এদিকে প্রথম নলটিকে কিন্তু বন্ধ করেছে। তাহলে এখানে বি নলের এফিসিয়েন্সি কত? বি নলের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিট করে 8 মিনিট চলেছে, 3 8 24 ইউনিট কিন্তু কে? বি জলপূর্ণ করে দিয়েছে, ঠিক আছে। বাকি আছে কত? বাকি আছে আর 24 ইউনিট। এই কাজটা কে করবে? এ প্রথমে কাজ করেছে, তারপরে বন্ধ করেছে, তাহলে এ কাজটা করেছে বাকিটা। এটা যেহেতু বি করেছে, তাহলে এটা আমাদের এ করবে। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। 4 ইউনিট করে 24 ইউনিটের কাজটা 4 6 24, অর্থাৎ 6 মিনিট। তাহলে প্রথম কিন্তু যে একসাথে কাজটা, মানে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে, অর্থাৎ 6 মিনিট পরে কিন্তু প্রথম নলটিকে বন্ধ করেছে, ঠিক আছে। তাহলে এখানে 6 মিনিট পরে কিন্তু প্রথম নলটিকে বন্ধ করেছে, তারপর চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হয়েছে। একটি চৌবাচ্চার এ ও বি নল একসঙ্গে 60 মিনিটে, বি ও সি 40 মিনিটে, সি ও এ একসঙ্গে 30 মিনিটে পূর্ণ করে, তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এ প্লাস বি নল দ্বারা কত মিনিটে? 60 মিনিটে পূর্ণ করে। বি প্লাস সি কত মিনিটে পূর্ণ করে? 40 মিনিটে। আর সি প্লাস এ কত মিনিটে পূর্ণ করে? 30 মিনিটে। তাহলে 60 40 30 লসাগু তো 120 হবে। তাহলে এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 4। তাহলে এখানে দেখো দুটো এ আছে, দুটো এ, দুটো বি, দুটো সি আছে। তাহলে এখানে 2 কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে? ব্র্যাকেটে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। এরা কত ইউনিট কাজ করে? 4 3 7 2 9 ইউনিট কাজ করে তিনজনে মিলে। 2 দিয়ে এটা যদি ভাগ করো তাহলে হবে 4.5, ঠিক আছে, 4.5। এবার বলা আছে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে? এ নলের এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে এ নলের এফিসিয়েন্সি বের করতে গেলে বি আর সি মাইনাস করতে হবে, আর বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা এখানে 3 লিখতে পারি। এটা ইকুয়াল টু কত? 4.5, ঠিক আছে। তাহলে এখানে এ ইকুয়াল টু কত হবে? তাহলে 4.5 প্লাস 3টা এদিকে গেলে -3 হবে, তাহলে এদিকে হচ্ছে কত? 1.5। তাহলে এর ইফিসিয়েন্সি পেয়ে গেলাম 1.5। এবার চৌবাচ্চাটার ইফিসিয়েন্সি কত? 120 ইউনিট। তাহলে 120 ইউনিটের ট্যাঙ্কটা 1.5 করে কতক্ষণ সময় লাগবে? তাহলে 15 দশমিক উঠাতে গেলে 10 দিয়ে ভাগ করো, এই 10টা উল্টে আবার উপরে চলে যাবে। 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 40, তাহলে 4 20 80, ঠিক আছে। 80 মিনিটে কিন্তু এ নল জলপূর্ণ করবে ট্যাঙ্কটি। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 26.2/3% লাভ হবে?
তাহলে এইটাকে কিছুই নয়, এই অঙ্কটার পূর্ণ ভাঙো, তাহলে 3 × 20 = 60, 78, আর এই জায়গায় 2 যোগ করলে হবে 80/3। ঠিক আছে, 80/3। পার্সেন্ট উঠে কী হয়, তলায় 100 দিয়ে আমাদের ভাগ করতে হয়। 20 দিয়ে কাটো, 20 দিয়ে 4 × 20 = 80, 20 দিয়ে কাটো 5 × 20 = 100। তাহলে ওপরে 4 তলায় হচ্ছে কত, 15। তাহলে 4 ওপরে 4 তলায় হচ্ছে 15। সেটাকে যেটা বাই হিসেবে আছে, ভাগ হিসেবে আছে, সেটাকে আমরা অনুপাত হিসেবে লিখতে পারি যে 4:15। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা এই ধরনের অঙ্ক কিছু করবো না, জাস্ট 15টাকে ভাঙবো এবং পার্সেন্ট উঠিয়ে তলায় 100 করবো। তাহলে এখানে 4 তলায় 15 হলো, এটাই হয়ে যাবে। ওপরে যেটা হবে সেটা প্রথমে, আর নিচেরটা সেটা হবে শেষে। এটা গুলাবে না যে নিচেরটা প্রথমে, কিছুই নয়। ওপরে 4 মানে প্রথমে 4, নিচে 15 মানে শেষে 15। 10.80 টাকা লিটার দরের 25 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 9 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তাহলে এখানে 10.8 আছে, 0.8, 8-এর পর শূন্যর কোনো দাম নেই। আর কত লিটার জল, তাহলে জল সবসময় 0 ধরতে হবে। ঠিক আছে, জল সবসময় 0 টাকা লিটার হয়, জলের তো টাকা লাগে না। এবার কেউ কোনো যারা দুধ বিক্রি করে ওরা কোনো দিন এই জল কিনে মিশ্রিত করবে না, কলেরই ওরা ইউজ করে। তার জন্য এখানে কলেরই এখানে কনসেপ্ট আছে যে 10.8 টাকা লিটার দরের দুধের সাথে এই 0 টাকা লিটার দরের জল কী অনুপাতে মিশ্রিত করলে 9 টাকা লিটার দরে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এখানে 9 টাকাকে মাঝে লিখবো, এটাকে আমরা অ্যালিগেশন ইউজ করব। তাহলে অ্যালিগেশন যদি ইউজ করি তাহলে এখানে দশমিক উঠে কী হয়, তলায় আমাদের 10 হয়। এক কাজ করে 10টাকে যদি উঠাতে দাও, এখানে 10 দিয়ে গুণ, এখানে 10 দিয়ে গুণ, এখানে 10 দিয়ে গুণ, তাহলে এটা কাটা গেলে ওপরে 108, আর এদিকে তো শূন্যই হবে, আর এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে 90। ঠিক আছে, 9 × 10 = 90। তাহলে 90 থেকে 0 বাদ দিলে এদিকে তো 90ই হবে, আর এদিকে কত হচ্ছে, 90 থেকে 108 থেকে 90 যদি তুমি বাদ দাও তাহলে এদিকে হবে কত, 18 হবে। তাহলে 9 দিয়ে 9 × 10 = 90, 9 দিয়ে 9 × 2 = 18, 2 দিয়ে কাটো 5, তাহলে 5:1। প্রথমেরটা দেখো কত লিটার, প্রথমে আমাদের এইটাতে এত লিটার দরে 25 লিটার দুধ মিশিয়েছে, আর এখানে হচ্ছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 25। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে বলা আছে কত লিটার জল মিশ্রিত করতে হবে। তাহলে এখানে 1 ইউনিট হচ্ছে জল, তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু 5, অর্থাৎ 5 লিটার কিন্তু জল মিশ্রিত করতে হবে। 1 থেকে 14 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড়, এটার আমাদের ফর্মুলা আছে n ব্র্যাকেটে n+2 বাই হচ্ছে 3। এখানে আরেকটা যদি পরপর সংখ্যা, যেমন 1 থেকে যদি তোমাকে 20 পর্যন্ত, এই যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল বের করতে বলে, মানে 1 + 2 প্লাস এইভাবে আমাদের 20 পর্যন্ত, তবে এটার ফর্মুলা আছে n ব্র্যাকেটে n+1 বাই হচ্ছে 2। তো এখানে বিজোড় বলা আছে, এখানে মনে রাখবে তলায় আমাদের ওই জন্য 3 রাখতে হবে, বিজোড় সংখ্যা 3। ঠিক আছে, এইভাবে একটু তোমরা মনে রাখবে ফর্মুলাগুলো। n মানে কি, শেষ টার্মটা লিখতে হবে। তো 1 থেকে 14 পর্যন্ত বিজোড় সংখ্যার বর, তাহলে 1 হচ্ছে বিজোড়, আর লাস্টের দেখো 14 সংখ্যাটা এটা কিন্তু জোড়, তাহলে তার আগের সংখ্যাটা নেব, অর্থাৎ 13, এটা হচ্ছে বিজোড়। তাহলে শেষ টার্ম নিতে হবে, n মানে হচ্ছে শেষ টার্ম। তাহলে এখানে 13, এদিকে 13 + 2, 13 + 2 যোগ করলে কত হবে, 15, আর তলায় হচ্ছে কত, 3, 5, 5 × 13 = 65, এটা হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। কোশ্চেন 54, এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে কিন্তু বিশ্রাম নেন। তবে 18 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তিকে কত সময় লাগবে? তাহলে ব্যক্তিটির যে গতিবেগ, ম্যান স্পিড, সেটা হচ্ছে কত, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাকে যেতে হবে 18 কিলোমিটার দূরত্ব। তাহলে সে যদি 18 কিলোমিটার দূরত্ব যায়, 18 কিলোমিটার দূরত্ব, তাহলে তার টাইমটা কত লাগবে বিনা রেস্ট নিয়ে? তাহলে সে যদি রেস্ট না নেয় তবে তার টাইমটা কত লাগবে? তাহলে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 18 আর গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে সে 3 ঘন্টা কিন্তু তার সেদিকে লাগবে। এবার রেস্ট নিয়ে তার কতক্ষণ সময় লাগছে? সে 1 কিলোমিটার অন্তর করে রেস্ট নিচ্ছে, মানে কি প্রথম থেকে সে 1 কিলোমিটার গেল, আবার রেস্ট নিল,
আবার সে এইভাবে 1 কিলোমিটার রেস্ট নিল, এইভাবে 18 কিলোমিটার যাবে, কিন্তু শেষটা অর্থাৎ এইভাবে যেতে যেতে শেষটা অর্থাৎ এখানে রেস্ট নেওয়ার পর এখানে এবার শেষটা সে যখন পৌঁছাবে তারপরে এখানে কিন্তু আর রেস্ট নেবে না, সে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ঠিক আছে, তার জন্য এখানে 18 কিলোমিটার যেতে সে থামবে কতবার? 17 বার। যদি বলতো এখানে 20 কিলোমিটার দূরত্ব, তবে আমরা কি করতাম, এখানে সে 1 কিলোমিটার অন্তর যদি থামতো তবে কি হতো, এখানে হতো 19 বার সে থামতো, কারণ শেষবার সে আর বিশ্রাম নিচ্ছে না, শেষবার সে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, সে কিন্তু আর বিশ্রাম নিচ্ছে না, তাই 18 কিলোমিটার যেতে 17 বার কিন্তু সে বিশ্রাম নেবে। কত মিনিট করে? 6 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তাহলে 17 বার 6 মিনিট করে সে কত মিনিট সে বিশ্রাম নিচ্ছে? 6 7 42 2, 6 কে 6 102 মিনিট কিন্তু সে বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, এটাকে জাস্ট একটু ভেঙে নাও, যে একটাকে 60 মিনিট প্লাস হচ্ছে কত? 42 মিনিট, তাহলে 60 মিনিট সমান কত? 1 ঘন্টা। 1 ঘন্টা হচ্ছে 42 মিনিট সে বিশ্রাম নিচ্ছে। তাহলে সে 3 ঘন্টা তো বিনা বিশ্রামে গেছে, আর 3 ঘন্টা তার বিনা বিশ্রামে লাগছে, আর সে বিশ্রাম নিচ্ছে হচ্ছে 1 ঘন্টা 42 মিনিট। তাহলে 1 ঘন্টা 42 মিনিট সে বিশ্রাম নিয়ে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাবে। তাহলে 3 ঘন্টা আর 1 ঘন্টা টোটাল পৌঁছাতে তার 4 ঘন্টা 42 মিনিট কিন্তু সময় লাগবে। ঠিক আছে, 4 ঘন্টা 42 মিনিট। একটি গাড়ি ঘন্টায় 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে। পুরো যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার প্রতি গতিতে আর বাকি অর্ধেক রাস্তা 60 কিলোমিটার প্রতি গতিতে গেলে পুরো যাত্রাপথের দূরত্ব কত? তাহলে অর্ধেক যে ডিস্ট্যান্স, ঠিক আছে, হাফ ডিস্ট্যান্স, সেটা ধরে নিলাম কত? হাফ ডিস্ট্যান্স সেটা ধরে নিলাম ডি ধরে নিলাম। ঠিক আছে, ডি বা এক্স যাই ধরতে পারো। তাহলে অর্ধেক যে দূরত্ব সেটা হচ্ছে ডি। তাহলে এই অর্ধেক দূরত্ব সে 40 কিলোমিটার প্রতি কিলোমিটার গতিতে গেছে, আর টোটাল তার টাইমটা হচ্ছে 8 ঘন্টা। তাহলে মোট সময় বলা আছে, তাহলে সময় ইকুয়াল টু কি? এই অর্ধেক যেতে তার সময় কত লেগেছে? সময় ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব বাই গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার। মোট বলা আছে, মোট সময় 8 ঘন্টা, তাহলে যোগ বাকি অর্ধেক রাস্তা, তাহলে এদিকে ডি বাই কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা ইকুয়াল টু হচ্ছে 8 ঘন্টা। 60 আর 40-এর লসাও কত হবে? 120। তাহলে এদিকে কত হচ্ছে? 3D, 3 4 12 প্লাস 60 2 120, তাহলে এদিকে হচ্ছে 2D, এটা ইকুয়াল টু হচ্ছে 8। 3D আর 2D যোগ করলে কত হবে? 5D, এটা বাই হচ্ছে কত? 120, এটা ইকুয়াল টু হচ্ছে 8। 5 2 10, 4 5 20, তাহলে ডি ইকুয়াল টু কত? তাহলে এদিকে 4 8 32, 4 8 32, 2 হাতে থাকলো 3, আর 2 16, 3 192। ঠিক আছে, 192। এবার এটা হচ্ছে অর্ধেক দূরত্ব ডি ধরেছিলাম, আর অর্ধেক দূরত্ব পেয়ে গেলাম, কিন্তু এখানে আমাদের পুরো যাত্রাপথের দূরত্ব চেয়েছে। তাহলে আর অর্ধেক কি হবে? তাহলে আর এটা যদি অর্ধেক হয় তাহলে বাকি অর্ধেক হবে, মানে পুরো যাত্রাপথ হবে আর অর্ধেক, মানে হচ্ছে এখানে যদি আবার আর একটা ডি ধরো, মানে এটা হচ্ছে 2D, মানে ডি এর সাথে 2 গুণ করে দাও, তাহলে এখানে 192-কে 2 দিয়ে গুণ করো, কিংবা 192-কে 192 দিয়ে যোগ করো, একই উত্তর আসবে। তাহলে এখানে কত হবে? 384 কিলোমিটার, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে ব্রিজ যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে এক্স মিটার ডিস্ট্যান্স। তাহলে টোটাল ডিস্ট্যান্সটা কত হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস কি? প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, সবসময় লম্বা কিছু থাকলে সেটা যোগ হয়ে যায়। তাহলে এখানে ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 130, তাহলে এক্স প্লাস 130 টোটাল ডিস্ট্যান্স। গতিবেগ এত বলা আছে, টাইম এত বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে স্পিড কত বলা আছে? 45 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ডে করে নাও, কারণ প্রতিটা মিটার আছে, উত্তরও আমাদের মিটারে চেয়েছে, এটাও সেকেন্ডে আছে। 5/18 দিয়ে গুণ করতে হয় মিটার প্রতি সেকেন্ড করতে গেলে। 9 দিয়ে কাটো 5, 9 দিয়ে কাটো 2, তাহলে 25 বাই হচ্ছে কত? 25 বাই হচ্ছে 2, এটা হচ্ছে স্পিড। ঠিক আছে, এবার টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে? মোট দূরত্বটা, তাহলে এক্স প্লাস 130, এটা হচ্ছে মোট দূরত্ব, বাই গতিবেগ, এটা হচ্ছে 25 বাই 2, বাই 2টা উল্টে আবার ওপরে চলে যাবে, এটা ইকুয়াল টু হচ্ছে কি? টাইম হচ্ছে 30 সেকেন্ড বলা আছে। 2 দিয়ে কাটো 15, তাহলে এক্স প্লাস 130, এটা ইকুয়াল টু কত হবে?
5×5 = 5, হাতে থাকলো 7, 15×30 37, 375, তাহলে প্লাস 130, এদিকে মাইনাস 130 হবে, তাহলে এদিকে 5 4 2 245, এক্সের ভ্যালু কত 245, তাহলে সেতুটির দৈর্ঘ্য আমরা এক্স মিটার ধরেছিলাম, সেটা হবে 245 মিটার। দুটি ট্রেন যথাক্রমে 30 কিলোমিটার প্রতি সেকেন্ড 24 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে যায়। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এখানে প্রথম ট্রেন অর্থাৎ ট্রেন 1 ধরলাম, আর একটা হচ্ছে ট্রেন 2 ধরলাম। 33 কিলোমিটার প্রতি সেকেন্ড, আর এদিকে হচ্ছে 24 কিলোমিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে স্পিডের রেশিও, ঠিক আছে। আর টাইমের রেশিও কি হবে? তাহলে 24:33, এটা হয়ে গেল টাইমের রেশিও, কারণ উল্টো হয়। এবার কত সেকেন্ড অতিক্রম করছে দেখো, এখানে 6 3 9 সেকেন্ডে অতিক্রম করছে, 9 ইউনিট সেকেন্ডে, কিন্তু এখানে বলা আছে একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে কত? এই 12 সেকেন্ড। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? ওপরে 12, তলায় হচ্ছে 9, তাহলে এখানে আমাদের এই 24 ইউনিটের ভ্যালু বের করো, আর 33 ইউনিটের ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে 24 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 12/9 হয়, তাহলে 24 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 12/9 ইন্টু হচ্ছে 24। আর 33 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 12/9 ইন্টু হচ্ছে কত? 33। 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 4। দুটি ট্রেন একই দিকে 33 কিলোমিটার প্রতি সেকেন্ড, এটা সেকেন্ড হবে না, এটা কিলোমিটার প্রতি ঘন্টা হবে, ঠিক আছে। এটাও সেকেন্ড হবে না, এটা কিলোমিটার প্রতি ঘন্টা হবে। 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত আছে? স্পিড এবার এখানে আমাদের রিলেটিভ স্পিড হবে, একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হয়। তাতে 33 থেকে যদি তুমি 24 মাইনাস করো, তাহলে কত হবে? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে মিটার প্রতি সেকেন্ডে করো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 দুগুণে 18, 5/2 মিটার প্রতি সেকেন্ড হলো, ঠিক আছে। তাহলে 5/2। এবার সময়টা কত? 12 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে গণিত 12, 2 দিয়ে কাটো 6, তাহলে 5 6 30 মিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। স্রোতের গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অনুকূলে গতিবেগ 35 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে প্রতিকূলের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে এখানে আমরা কি জানি যে স্রোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিম স্পিড সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এটা আমরা জানি। তো স্রোতের গতিবেগ কত বলা আছে? 7 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে গতিবেগ বলা আছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে প্রতিকূলে আমাদের গতিবেগটা বের করতে হবে, তাহলে 7 দুগুণে 14, এটা ইকুয়াল টু হচ্ছে 35 মাইনাস হচ্ছে পি, ঠিক আছে। তাহলে মাইনাস পিটাকে সমানের দিকে আনলে প্লাস পি হয়ে যাবে, আর 35 আছে প্লাস 14টাকে এদিকে আনলে মাইনাস 14 হয়ে যাবে, তাহলে এদিকে কত হচ্ছে? 21। তাহলে প্রতিকূলে যে গতিবেগ ঘন্টায় কত হবে? 21 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে ঘন্টায় 12 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? তাহলে অনুকূলে গতিবেগ আর একটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ, এদের টাইমের রেশিও বলা আছে কত? 9 ঘন্টা, আর একটা হচ্ছে 27 ঘন্টা, এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে এখানে আমাদের স্পিডের রেশিও কি হবে? তাহলে স্পিডের রেশিও হবে 27:9 হবে। উল্টে যাই, 9 দিয়ে কাটো 3 9 27, 9 দিয়ে কাটো 1, 3:1। তাহলে এখানে এই বোট স্পিডটা কত হবে? তাহলে বোট স্পিড কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 3 + 1/2 অর্থাৎ 4/2। 4/2 মানে কত? 2 ইউনিট, এটা হচ্ছে আমাদের বোট স্পিড পেলাম, ঠিক আছে। মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এটা সমান আমরা কত পেলাম? 2 পেলাম। আর অনুকূল প্রতিকূল বাই 2 মানে হচ্ছে বোট স্পিড, নৌকার গতিবেগ, আর এখানে বলা আছে 12 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 12, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 6, তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 6 18, আর এদিকে হচ্ছে 6 একে 6। এবার বলা আছে যাত্রাপথের দূরত্ব কত? তাহলে তুমি অনুকূলে দূরত্ব বের করতে পারো কিংবা প্রতিকূলে, একই ব্যাপার। অনুকূলে দূরত্ব বের করতে গেলে কী হয়? দূরত্ব ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে স্পিড কত আছে? গতিবেগ বলা আছে
সরি স্পিড আছে এখানে 18, আর টাইম হচ্ছে কত, অনুকূলেরটা বের করছি তাহলে 9 হচ্ছে। আর একই রকমভাবে প্রতিকূলে যদি তুমি বের করতে চাও তাহলে স্পিড হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, আর টাইম হচ্ছে 27। এটাকে গুণ করলে তুমি এই দুটোকে যদি গুণ করো একই অ্যান্সার পাবে, এই দুটোকে গুণ করলেও তুমি একই অ্যান্সার পাবে। তাহলে একটা বের করলেই হলো। তাহলে এখানে হচ্ছে 90, 8 9 72, অর্থাৎ 162। এদিকে গুণ করলেও তুমি 162 পাবে। তাহলে এই 162 কিলোমিটার, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:4 অনুপাতে টাকা বিনিয়োগ করে। মোট লভ্যাংশের 4% দান করার পর এ লভ্যাংশ পায় 480 টাকা, তবে মোট লভ্যাংশ কত টাকা? তাহলে মোট লভ্যাংশ কত টাকা, এখানে পার্সেন্টেজে তো অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। তাহলে প্রথমে মোট লভ্যাংশ ধরলাম 100 টাকা। এই ধরনের অঙ্ক আমরা ডাব্লিউপির প্র্যাকটিস সেটে আর অন্যান্য প্র্যাকটিস সেটে করেছি। সে 4% দান করে দিয়েছে, মানে তাদের কাছে আছে 96 টাকা। এইটা কোন অনুপাতে বিনিয়োগ হবে? 5:4 অনুপাতে। তাহলে এ অনুপাত বি, যে এটা অনুপাতে এটা বিনিয়োগ করেছে 5:4, এটা আমাদের হচ্ছে ইনভেস্টের রেশিও। আমাদের এটাই হয়ে যাবে কি প্রফিটের রেশিও। কেন? যেহেতু টাইম যেহেতু নির্দিষ্ট করে উল্লেখ করা নাই, ঠিক আছে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের প্রফিটের রেশিও 5:4। তাহলে টোটাল কত ইউনিট এখানে প্রফিট? 5 আর 4 হচ্ছে 9 ইউনিট, আর এখানে আমাদের হচ্ছে কত, তাদের কাছে বাকি আছে আর 96 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু 96, 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 9টা তলায় চলে আসবে, এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে আমাদের এর লভ্যাংশ কত টাকা? তাহলে এর লভ্যাংশ হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে ইন্টু 5 করে দাও। এটা হচ্ছে আমাদের এর লভ্যাংশ, যে 96 গুণিত 5, 96 গুণিত 5 তলায় হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের এর লভ্যাংশ। কিন্তু এর লভ্যাংশ বলা আছে 480, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 480। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে 480, এটা ওপরে চলে যাবে 9টা, সমানের দিকে এলে কি হয়? উল্টে যায়, আর এদিকে হবে 96 গণিত হচ্ছে 5। 12 দিয়ে কাটো, 8 বারং 96, 12 দিয়ে কাটো, 4 বারং 48, 0। 8 দিয়ে কাটো, 5 8 40, এদিকে 5 5 কাটা যাবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 9 হবে। তাহলে মোট লভ্যাংশ কত ধরেছো? মোট লভ্যাংশ 100 ধরেছিলাম। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 9 গণিত 100 সমান হচ্ছে 900 টাকা। তাহলে মোট লভ্যাংশ কত? 900 টাকা। এটাই আমাদের কিন্তু রাইট অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর 7কে সাবস্ক্রাইব হতে বেশি দেরি নেই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।